ত্রিপুরার কর্মচারী ও বেকার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য 2 থেকে 3টা লেটেস্ট নিউজ বা খবর যেটা উঠে এসেছে সেগুলি কালেক্ট করেই আপনাদের জন্য নিয়ে এসেছি। সবচেয়ে প্রথম খবর, কর্মচারী নিয়মিতকরণ এবং ডিএ প্রদানের ব্যাপারে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। 2 নাম্বার, ট্রান্সফার পলিসি না থাকা সত্ত্বেও কর্মচারীদের বদলির ফরমান করা হচ্ছে। একটা অবাঞ্ছিত যেটা ডিসিশন নিচ্ছে রাজ্য সরকার বদলির ব্যাপারে, সেই নিয়ে অনেকটা টানাপোড়েন শুরু হয়েছে। কিভাবে এইভাবে সুষ্ঠু বদলি নীতির যে প্রসেস সেটা পূর্ণ করা হচ্ছে না। পাশাপাশি কিছুদিন আগে টিটিডিসি নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর দেখা যাচ্ছে টিটিডিসি অফিসে বেশ কিছু নতুন কর্মচারী হিসাবে এসে জয়েন করছে। সবার মধ্যে সংশয় যে এই যে 120 জন কর্মচারী জয়েন করছে তাদের কবে ইন্টারভিউ হয়েছিল, কবে রিটেন এক্সাম হয়েছিল, কী পদ্ধতিতে জয়েন করছে, এই নিয়ে সবার মধ্যে একটা কোশ্চেন। অনেকে এই বিষয়ে কিছু জানেই না, তাহলে কি বাঁকা পথে নিয়োগটা হয়েছে, এই বিষয়ে একটা প্রতিবেদন উঠেছে। সরি, প্রথমত হাইকোর্টে রাজ্য সরকার যে ধাক্কা খেলো সেটা আমরা দেখে নিই, তারপর টিটিসির জয়েনিংয়ের বিষয়টা এবং ট্রান্সফার পলিসির বিষয়টা আমরা দেখে নেব। প্রথমত, ত্রিপুরা সরকার অধীনে অনেক অনিয়মিত কর্মচারী আছে যারা নিয়মিতকরণে কাজ করেও বৈষম্যর শিক্ষার হচ্ছে। তারা নিজেদের সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না। অন্যান্য কর্মচারী যখন ডিএ পায়, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সবাই ডিএ পায় না। অন্যান্য কর্মচারী যখন বেসিক পে, ইনক্রিমেন্ট, হাউজিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, সিএ পায়, তখন অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী কিন্তু সেই জিনিসগুলি কিন্তু পায় না। সেখানে কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে, অনেকটা ত্রুটি রয়েছে। এখন অনিয়মিত কর্মচারীরা যখন বঞ্চনার শিকার হচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, সেইভাবে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মচারীরা বা সহায়িকারাও কিন্তু হাইকোর্টে গিয়েছে এবং হাইকোর্টে কিন্তু তারা জয়লাভ করেছে। হাইকোর্ট কিন্তু ফের একটা ধাক্কা খেলো সরকার। কীরকম ধাক্কা খেলো সরকার? বারবারই হাইকোর্টে রাজ্য সরকার হারে বা ধাক্কা খায়, এবার নতুন করে একটা ধাক্কা খেলো রাজ্য সরকার। এখানে 23 এপ্রিল ত্রিপুরা উচ্চ আদালতে একটা পর্যবেক্ষণে রাজ্য সরকার অন্দরমহলে কম্পন সৃষ্টি করেছে। কয়েক দশক ধরে নিরলস পরিষেবা দেওয়ার পর কেন অঙ্গনের কমিটির নিয়মিতকরণ আতায় আনা হবে না, এর মধ্যে রাজ্য সরকারের কাছে কৈফিয়ত তলব করেছে উচ্চ আদালত। এক আইনি পদক্ষেপ কেবল একদম কর্মীর চাকরি নিশ্চিত নয়, বরং কয়েক হাজার শ্রমজীবী নারীর মানবিক মর্যাদার লড়াইকে এক নয়া উচ্চতায় নিয়ে এসেছে। বঞ্চনা, পরিসংখ্যা ও বৈষম্যচিত্ত মামলায় প্রেক্ষাপটে বিশ্লেষণ করে দেখা গিয়েছে 2017 সাল থেকে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি একটা অদ্ভুত স্থবিরতা দেখা গিয়েছে। এর আগে যে হারে তাদের সাম্মাসিক আর্থিক অনুদান বৃদ্ধি পেত 2017 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা কিন্তু থমকে আছে। সবচেয়ে বড় বৈষম্য ধরা পড়েছে মহার্ঘ ভাতার ক্ষেত্রে। একদিকে রাজ্যে অন্যান্য সরকারি কর্মচারী যখন মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে বর্ধিত সুযোগ সুবিধা ও ডিএ পাচ্ছে, তখন গাছছুটে লেভেলে গর্ভবতী মা শিশুরা কিন্তু সেই ডিএ পাচ্ছে না। বিগত সরকার থাকতে কিন্তু অন্যান্য নিয়মিত কর্মচারী যখন ডিএ পেত, অঙ্গনের কর্মচারীদের কিন্তু বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের কিন্তু কিছু পরিমাণ ডিএ দিত, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সুবিধা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। এরকম কেন করা হচ্ছে এবং তারা যে দাবিটা করেছে এই দাবির পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দায়ের করেছে রিট পিটিশন। দুইটা মূল দাবি এখানে যেটা জোরালো করা হয়েছে। প্রথমত, দীর্ঘকালীন অভিজ্ঞতার ভিত্তিতে অবিলম্বে চাকরি স্থায়ীকরণ। দ্বিতীয়ত, নিয়মিত না করলে সমকাজে সমবেত নিয়োগ নীতির যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলি যাতে প্রদান করা হয়। আদালতের দাবিগুলি যুক্তিগত বিচার করে সরকারের কাছে জবাব চেয়েছে, যা ইঙ্গিত দেয় স্বেচ্ছাসেবী তকমা নিয়ে দীর্ঘকালীন শোষণ করার দিন বোধহয় শেষ হয়ে গিয়েছে। পূর্ববর্তী জয় এবং বর্তমান টালবাহনা অঙ্গনের কর্মীদের লড়াইয়ের ইতিহাস অবশ্য পরাজয় নয়। এর আগেও গ্র্যাজুইটি নিয়ে সিঙ্গেল বেঞ্চে কর্মচারীর পক্ষে রায় দিয়েছিল, রাজ্য সরকার সেটা ডাবল বেঞ্চে দিয়েছে। ডাবল বেঞ্চেও কিন্তু অঙ্গনের কর্মচারীর পক্ষে কিন্তু হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট বারবারই কিন্তু অঙ্গনের কর্মচারী বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যারা বঞ্চনার শিকার হচ্ছে তাদের পাশে কিন্তু হাইকোর্ট বারবারই ঠেকেছে। এই মামলা যদি শেষ পর্যন্ত কর্মীদের অনুকূলে যায়, তবে কেবল ত্রিপুরা কয়েক হাজার পরিবার অন্ধকার গোছাবে না, বরং ভারতের সমগ্র অঙ্গনের কর্মচারীদের আন্দোলন এক বিপ্লবী মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। পরিসরে বলা যায়, অঙ্গনের কর্মীদের এই সংগ্রাম কেবল বেতনের লড়াই নয়, এটা শ্রমের স্বীকৃতি লড়াই। রাজ্য সরকার আদালতের নোটিশ জবাবে কী অবস্থা নেই তার উপর নির্ভর করছে গ্রাসরুটের যোদ্ধা অঙ্গনের কর্মীদের আগামী দিনের ভাগ্য। বিচার ব্যবস্থা এই হস্তক্ষেপ প্রমাণ করেছে, রাষ্ট্র যখন মুখ ফিরে নেয় তখন সংবিধান হয়ে ওঠে শ্রেষ্ঠ বা শেষ আশ্রয়। এই ধাক্কা রাজ্য সরকার কতটুকু সামাল দিতে পারে, রাজ্য সরকার কী রিট পিটিশন বা কী উত্তর দেই এই কারণ দর্শন নোটিশে, সেটা বুঝে থাকে আগামী কিছুদিনের মধ্যে।
আরেকটা যেটা নিউজ উঠে এসেছে, নির্বাচনে যে টিটিসি নির্বাচন শেষ হওয়ার পর দেখা যাচ্ছে কোনো একটা নীরবতা কাজ করছে। কোনো বিজ্ঞাপন, কোনো ইন্টারভিউ প্রকাশে প্রক্রিয়া ছাড়াই 120 জনের চাকরি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এডিসি প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ উঠে এসেছে, যেটা সত্যতা স্বীকার করেন, অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া এতটাই গোপনে সম্পন্ন হয়েছে যে প্রশাসনিক মহলে অনেকে বিষয়টি টের পায়নি। সূত্রের দাবি, বুট পর্ব শেষ হতেই চাকরি প্রার্থীরা বিভিন্ন এডিসি অফিসে যোগদান করতে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আছে। আজকের প্রভাতী দৈনিক প্রতিবাদী কলমে এই নিউজটা উঠে এসেছে। চাকরিদাতা বিভিন্ন এডিসি অফিসে যোগদান করতে থাকে। পুরো প্রক্রিয়াটি ঘিরে তৈরি হয়েছে বিস্ময় ও সন্দেহের পরিবেশ। অভিযোগকারীদের বক্তব্য, সম্পূর্ণ চুপিচেপি এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হয়েছে এবং স্বচ্ছতার কোনো চিহ্নই ছিল না। প্রশাসনিক ভবনে কর্মরত একাংশ কর্মচারী, বিশেষ করে ফল চিহ্ন সমর্থক করা কর্মীরা এই ঘটনা হতবাক বলে জানা গিয়েছে। তাদের দাবি, এমন নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্ভব হলো তা নিয়ে প্রশাসনের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে তদন্তমূলক নজরদারি এবং গোয়েন্দাগিরি শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হচ্ছে। কে কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া যুক্ত, কোনো প্রক্রিয়ায় হয়েছে, কারা সুবিধা পেয়েছে, এসব দিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনার জেরে ধীরে ধীরে খুব জমা হতে শুরু করেছে বলে অভিযোগ। একাংশের দাবি, যোগ্যতা স্বচ্ছ প্রক্রিয়ার বদলে অন্যভাবে নিয়োগ দেওয়ার তারা বঞ্চিত হয়েছে। অনেকেই মনে করছে বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। এখন প্রশাসনের ভিতরে বাইরে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অভিযোগের সত্যতা কতটা, এবং যদি সত্য হয় তাহলে এর দায় কে নেবে? একটা অভিযোগ উঠে এসেছে, তার তদন্ত হবে। তদন্ত হওয়ার পর অবশ্যই তদন্ত রিপোর্ট আসবে, এরপর বোঝা যাবে কি প্রসেসে নিয়োগটা হয়েছে। স্বচ্ছতা মেনটেন করে বা স্বচ্ছতা মেনটেন করলে খুবই ভালো, টিডিসি প্রশাসনকে ধন্যবাদ। আর যদি অস্বচ্ছতা মেনটেন করে হয় তাহলে তার সাথে যারা জড়িত বা যারা এই ধরনের কর্মকাণ্ড যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন শাস্তিমূলক ব্যবস্থাপনা দরকার। কারণ চাকরিটা স্বচ্ছ উপায়ই হওয়া দরকার। সবাই চাকরিটা যাতে সুযোগ পায়, কেউ যাতে চাকরি থেকে বঞ্চিত না হয়। আশা করছি টিটিএস প্রশাসন সেটা ভালোভাবে দেখবে এবং সুষ্ঠু যাচাই করে সঠিক একটা রিপোর্ট জনমাধ্যমে তুলে ধরবে, যাতে বেকার চাকরি সে ভাই বোনদের মনে যে প্রশ্নটা সেটা দূর হয়। আরেকটা যেটা নিউজ উঠে এসেছে, বদলির বিষয়ে ট্রান্সফার পলিসি। বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীর কোনো ট্রান্সফার পলিসি নেই। গত 1 বছর আগেও রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ট্রান্সফার পলিসি আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। গত বছর জুন জুলাই মাসে একবার প্রতিশ্রুতি দিয়েছিল, নভেম্বর মাসেও প্রতিশ্রুতি দিয়েছিল, এবং শিক্ষা দপ্তর আধিকারিকরা নিজে সাংবাদিক সম্মেলন করে প্রতিশ্রুতি দিয়েছিল 1 মাসের মধ্যে ট্রান্সফার পলিসি আসবে। কিন্তু দেখা যাচ্ছে কি এখনও ট্রান্সফার পলিসি আসেনি, বা ট্রান্সফার পলিসি আসার কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। কিন্তু বদলি কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে। এখন বদলিটা কি সুষ্ঠুভাবে হচ্ছে নাকি নিয়মমাফিক না নিয়ম বহির্ভূত বদলি হচ্ছে, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। কারণ বদলি নীতি বা ট্রান্সফার পলিসি কিন্তু নেই, এবং সেই বদলি নীতিতে যদি আউটসোর্সিং কর্মচারী বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর ক্ষেত্রে হয় সেটা সত্যি অমানবিক। কারণ অনিয়মিত চুক্তিবদ্ধ আউটসোর্সিং কর্মচারী না পাচ্ছে বেসিক, না পাচ্ছে ডিএ, না পাচ্ছে এইচআরএ, না পাচ্ছে এমএ, না পাচ্ছে সিএ, তাহলে কিসের ভিত্তিতে তাদের বদলি করা হবে? এরকম একটা প্রতিবেদন কিন্তু উঠে এসেছে। সরকারি প্রকল্পে আউটসোর্সিং হিসেবে কর্মরত লোকজনের প্রতি সরকারি দপ্তর যে অবস্থান নিয়েছে তা কোনো সুদখুরি মহাজনের গদিতে হয় না। সেই সব মুনাফাখোর ব্যবসায়ীর মনে তার কর্মচারী সম্পর্কে অন্যরকম মায়া দেওয়া বা দায়িত্ব কাজ করে, কিন্তু সবের কাছে দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের গ্রামীণ জীবিকা মিশন TRLM এই প্রকল্পে যেসব কর্মীরা কাজ করছে তারা সবাই চুক্তিবদ্ধ, 1 বছরের জন্য চুক্তিভিত্তিতে নিযুক্ত হয়। বছর বছর কাজকর্ম নিয়ে চাকরি মেয়াদ নবীকরণ করে। দেখা যাচ্ছে এই কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা তাও সঠিক সময় দেওয়া হচ্ছে না, 1-2 মাসের টাকা একসঙ্গে জমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। তাদের জন্য নেই কোনো সামাজিক পারিবারিক নিরাপত্তার সুযোগ। এত সবের পরও যেহেতু অসহায় বেকাররা এই প্রকল্পে কাজ পেলে ধন্য হচ্ছে, তাই তাদের উপর চাবুক আঘাত নিয়ে আসা হয়েছে। প্রকল্পে কর্মচারীদের 3 বছর এক জায়গায় কেউ কাজ করলে এখন থেকে অনত্য বদলি করা হবে বলে সার্কুলার হয়েছে। চুক্তিবদ্ধ কর্মচারীদের নতুন ট্রান্সফার পলিসি কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ অসন্তোষ তৈরি করেছে। যেখানে নিয়মিত কর্মচারীদের কোনো ট্রান্সফার পলিসি নেই, একজন নিয়মিত কর্মচারী 10, 15, 20 বছর ধরে একই অফিসে চাকরি করছে, সেখানে চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য ট্রান্সফার পলিসি আনা হচ্ছে। 3 বছর এক জায়গায় চাকরি করা যাবে না, চাকরি করলে ট্রান্সফার করা হবে। নতুন ট্রান্সফার পলিসি এনেছে অনিয়মিত কর্মচারীদের জন্য। নিয়মিত কর্মচারীর জন্য ট্রান্সফার পলিসি আনা তো সম্ভব হচ্ছে না, তাই অনিয়মিত কর্মচারীদের জন্য এই ট্রান্সফার পলিসি আনা হচ্ছে। উদ্বেগ অসন্ত, কারণ তাদের চাকরিতে যেমন নেই কোনো স্থায়ী চাকরির নিশ্চয়তা, নেই পেনশন, নেই গ্র্যাচুইটি, এমন কি নেই মৌলিক সুবিধা যেমন হাউস অ্যালাউন্স।
আর এই ঘটনা তাদের কর্মজীবনে মাঝে মাঝেই হয়। বিগত 2 মাস ধরে ব্লক স্তরের কর্মচারীদের বেতন থেকে বঞ্চিত, 2-3 মাস পরে একবার বেতন পেয়েছে, তাদের বেতন কবে জুটবে তাও সদুত্তর কেউ দেয় না। এ পরিস্থিতি নতুন ট্রান্সফার পলিসি আনা হয়েছে, যদি প্রতি 3 বছর অন্তর বাধ্যতামূলক বদলি করা হবে, যা এই কর্মচারীদের আর্থিক মানসিক চাপ সৃষ্টি করবে, বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারীদের জন্য। কারণ ট্রান্সফার পলিসির সাথে কোথায় পোস্টিং হবে সেটা বিরাট বিষয়, এবং যেখানে পোস্টিং হবে সেখানে কি হাউস অ্যালাউন্স দেওয়া হবে নাকি, মেডিকেল ভাতা কি দেওয়া হবে, মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দামের সাথে দিয়ে দেওয়া হবে, ইনক্রিমেন্ট দেওয়া হবে, কিচ্ছুই কিন্তু দেওয়া হবে না। তাহলে কেনই এই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীর জন্য অযৌক্তিক ট্রান্সফার পলিসি আনা হচ্ছে, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। নতুন ট্রান্সফার পলিসি পুনর্বিবেচনা করা হোক, এটা দাবি করছে সবাই। বকেয়া বেতন অবিলম্বে দেওয়া হোক, চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য ন্যূনতম সামাজিক শারীরিক আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হোক, সেটা একটা দাবি করেছে। বর্তমান পলিসি নিম্নস্তরের কর্মচারীদের জন্য অন্যায় অবিচার মনে হবে, সেটাকে যাতে সংশোধন করে একটা স্ট্যান্ডার্ড পলিসি যাতে আনা হয়, অ্যাটলিস্ট সমকাজে সমবেতন দেওয়ার পরিকল্পনা যাতে করা হয়, এবং কর্মচারীদের বদলির ফরমান শুধুমাত্র যে নিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাতে ট্রান্সফার পলিসি আনা হয়। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের যেহেতু বেতন কম বা সমকাজে সমবেতন যতদিন না পর্যন্ত দেওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত যাতে কোনো ট্রান্সফার পলিসি আনা না হয়। এবং যদি সমকাজে সমবেতন সরকার দিতে পারে, তখন অবশ্যই ট্রান্সফার পলিসিকে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী অ্যাকসেপ্ট করবে। সেটাই সবচেয়ে বড় একটা বিষয়, যেখানে নেই কোনো হাউস অ্যালাউন্স, কোনো নির্দিষ্ট বেসিক কাঠামো, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া পড়ে আছে, নেই কোনো নিষ্পত্তির চেষ্টা। এই অসহায় থেকে কে দেবে তাদের পরিত্রাণ? আজ একটাই প্রশ্ন, এই অসহায় সরকারি কর্মচারী তাদের পরিবারের সদস্যদের মনে, যে আমাদের জন্য কি সরকার নেই? আমাদের জন্য কি সরকার চিন্তা ভাবনা করবে না? আমাদের বিষয়টা কি সরকার দেখবে না? প্রতিশ্রুতিতেও ছিল, কবে সেটা বাস্তবায়ন হবে সেটাই দাবি করছে টিআরএম প্রকল্পে কাজ করা চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারী। যাই হোক, হাইকোর্টের রাজ্যসভা একটা ধাক্কা খেয়েছে, ভবিষ্যতে হয়তো এর সঙ্গে তো কেস হলো হাইকোর্টের রাজ্যসভা একটা ধাক্কা খাবে, তখন হয়তো জিনিসটা বিষয়ে সচেতন হবে। কারণ চুক্তিবদ্ধ কর্মচারী এইভাবে ট্রান্সফার করাটা সত্যিই অমানবিক, এবং যদি ইন ফিউচার এই নিয়ে কেস বা কিছু হয়, সেখানে কিন্তু রাজ্য সরকার বা সংশ্লিষ্ট আধিকারিকটা বিরাট বড় একটা কিন্তু ধাক্কা খাবে। ধন্যবাদ সবাইকে।